একসময় বাংলাদেশ আর ভারতের সম্পর্ককে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী সম্পর্কগুলোর একটি বলে ধরা হতো। অথচ এখন সেই সম্পর্কের মধ্যেই ভর করেছে অবিশ্বাস, ক্ষোভ আর আকাশ সমান হিসাব নিকাশ। একদিকে রাজনৈতিক দূরত্ব, সীমান্তের ক্ষোভ, পানির লড়াই, বাণিজ্যের ভারসাম্যহীনতা। অন্যদিকে ঢাকার পররাষ্ট্রনীতিতে নতুন করে অনেকগুলো দরজা খোলার প্রবণতা। ঠিক কোথায় তৈরি হচ্ছে এই দূরত্বটা? আর সেই দূরত্ব কমাতে হঠাৎ এত কেন উঠে পড়ে লেগেছে দিল্লি? উত্তরটা এক লাইনে দেওয়া যাবে না, জানতে হবে ঘটনার পেছনের ঘটনা। আজকের এক্সপ্লেইনারে জানবো সেই ঘটনা। সঙ্গে আছি মৌসুমী সুলতানা। একটা সময় পর্যন্ত বাংলাদেশ আর ভারতের সম্পর্ককে বলা হতো মডেল প্রতিবেশী সম্পর্ক। ট্রানজিট, বাণিজ্য, বিদ্যুৎ, নিরাপত্তা সহযোগিতা, সীমান্ত ব্যবস্থাপনা সব মিলিয়ে একটা গভীর নির্ভরতার কাঠামো তৈরি হয়েছিল। কিন্তু সেই কাঠামোর ভিত্তিটায় দাঁড়িয়েছিল একটা মাত্র রাজনৈতিক সমীকরণের ওপর, শেখ হাসিনার সরকার। 2024 সালের আগস্টে সেই সরকারের পতনের পর পুরো সমীকরণটাই একসঙ্গে বদলে যায়। আর দিল্লিকে হঠাৎ করেই নতুন ঢাকার সঙ্গে সম্পর্ক নতুন করে শুরু করতে হয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর দিল্লির জন্য সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়ায় শেখ হাসিনা ইস্যু। তিনি ভারতে বসেই সংবাদ সম্মেলন করছেন, বক্তব্য দিচ্ছেন, বাংলাদেশেতে চরম আপত্তি জানিয়ে আসছে। এই একটা ইস্যুই এখন গোটা সম্পর্ককে অনেকটা জিম্মি করে রেখেছে। এর পাশাপাশি বাণিজ্যেও টানাপোড়েন বেড়েছে। বাংলাদেশ যখন স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানি বন্ধ করে দেয়, তার জবাবে ভারত একের পর এক পণ্যে বিধিনিষেধ বসিয়ে দেয়, যার প্রভাব পড়ে বাংলাদেশের রপ্তানিতে। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. ফলাফল 2024-25 অর্থ বছরে বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি গিয়ে দাঁড়ায় প্রায় $7.86 বিলিয়ন। এর ওপর আছে সীমান্তে দীর্ঘদিনের ক্ষোভ, অভিন্ন নদীর পানি বণ্টনের অমীমাংসিত হিসাব। আর এসব মিলিয়ে সাধারণ মানুষের মনেও একটা দূরত্ব তৈরি হয়েছে, যেটা কোনো একটা একক ঘটনা দিয়ে ব্যাখ্যা করা যায় না। এই দূরত্ব শুধু কূটনৈতিক অস্বস্তির বিষয় না, ভারতের জন্য এটা আসলে ভূগোলের প্রশ্ন। বাংলাদেশের ঠিক পাশেই আছে শিলিগুড়ি করিডর, যাকে বলা হয় চিকেন নেক। মাত্র 20 থেকে 22 কিলোমিটার চওড়া একটা সরু জমি, যেটা দিয়ে ভারতের মূল ভূখণ্ড আর তার উত্তর পূর্বের 7 রাজ্যের সঙ্গে যুক্ত থাকে। বাংলাদেশের এই সীমান্ত ঘেঁষা এলাকায় যদি অস্থিরতা থাকে বা অন্য কোনো শক্তির প্রভাবে বেশি ঝুঁকে পড়ে, তাহলে ভারতের গোটা নর্থ ইস্ট একরকম ঝুঁকিতে পড়ে যায়। এর সঙ্গে আছে বঙ্গোপসাগর, চট্টগ্রাম আর মংলা বন্দর, যেগুলো ভারতের পূর্বাঞ্চলের জন্য সবচেয়ে সংক্ষিপ্ত সমুদ্রপথ। বাংলাদেশ যদি নিজের শর্তে এই রুটগুলো নিয়ন্ত্রণ করতে চায়, সেটা দিল্লির জন্য বাড়তি খরচ আর বাড়তি নিরাপত্তার ঝুঁকি দুটোই তৈরি করে। তাই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শুধু বন্ধুত্বের প্রশ্ন না, ভারতের নিজের নিরাপত্তা আর অর্থনীতির প্রশ্ন। আর ঠিক এই জায়গাতেই চীনের প্রসঙ্গ চলে আসে। গত জুনে তারেক রহমান প্রথমবারের মতো বেইজিং সফরে যান, আর সেই সফরে দুটো দেশের সম্পর্ক গিয়ে ঠেকে সর্বোচ্চ পর্যায়ে। চীন বাংলাদেশ কমিউনিটি উইথ শেয়ার্ড ফিউচার, দুই দেশের পররাষ্ট্র আর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে 2+2 সংলাপ চালুর সিদ্ধান্ত নেয়, যার মাধ্যমে নিরাপত্তা ও কূটনৈতিক ইস্যুগুলো নিয়ে নিয়মিত ও সমন্বিত আলোচনা করার একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হয়। একই সময়ে জানা যায়, বাংলাদেশ চীনের কাছ থেকে 22 থেকে 24টা J-10CE যুদ্ধবিমান কেনার আলোচনা করছে, যার আনুমানিক মূল্য $2.2 বিলিয়ন। বাংলাদেশের উপর এখন চীনের ঋণের পরিমাণ $6.2 বিলিয়ন। চীনের অর্থায়নে চলা AIIBর ঋণ আরও $2.3 বিলিয়ন। অথচ একই সময়ে ভারতের ঋণ মাত্র $1.6 বিলিয়ন। তবে এখানে একটা কথা পরিষ্কার করে বলা দরকার, বাংলাদেশ চীনের কাছাকাছি গেলেও বাংলাদেশ চীনের সামরিক ঘাঁটি হয়ে যাচ্ছে এমনটা ভাবারও কোনো কারণ নেই।
বরং এটি বাংলাদেশের নিজস্ব কৌশলগত স্বাধীনতা ধরে রাখার একটি প্রচেষ্টা মাত্র। অর্থাৎ একই সঙ্গে দিল্লি, বেইজিং ও ওয়াশিংটনের সঙ্গে আলাদা আলাদা সম্পর্কের দরজা খোলা রাখা। এখানে প্রশ্ন আসতেই পারে, তাহলে কি এই সম্পর্কে শুধু ভারতই লাভবান? বাংলাদেশের কি কিছুই প্রয়োজন নেই? বাস্তবতা তা বলছে না। ভারত এখনও বাংলাদেশের বড় আমদানি উৎসগুলোর একটি। বছরে $7 বিলিয়ন বেশি পণ্য ভারত থেকে কেনে বাংলাদেশ। দুই দেশের মধ্যে যোগাযোগ ও ট্রানজিটও পারস্পরিক নির্ভরতা আছে। সীমান্ত ব্যবস্থাপনা থেকে বিদ্যুৎ আমদানি, অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশ ও ভারতের একে অন্যকে প্রয়োজন। তাই পুরো সম্পর্কটাকে শুধু বাংলাদেশের উপর ভারত নির্ভরশীল এভাবে দেখলে ভুল হবে। বাস্তবতা হলো দুই দেশই একে অন্যের জন্য গুরুত্বপূর্ণ। দিল্লির আসল ভয়টা সম্ভবত বাংলাদেশকে পুরোপুরি হারানো না, বরং বাংলাদেশের ওপর আগের মতো প্রভাব ধরে রাখতে না পারাটাই দিল্লির আসল ভয়ের কারণ। আর এ বছরের শেষেই এই হিসাবের একটা বড় পরীক্ষা আসছে। 1996 সালে সই হওয়া গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। এই চুক্তি নবায়ন হবে কিনা, হলে তা কোন শর্তে হবে, সেটা শুধু পানির প্রশ্ন না, এটা এখন পুরো সম্পর্কের একটা পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ যদি দিল্লির পাশাপাশি বেইজিং, ওয়াশিংটন আর অন্য শক্তিগুলোর সঙ্গে সমান্তরালভাবে সম্পর্ক এগিয়ে নিতে থাকে, তাহলে দক্ষিণ এশিয়ায় ভারতের পুরনো প্রভাবের হিসাবটাই হয়তো বদলে যাবে। বাংলাদেশকে ভারত কতটা কাছে রাখতে পারবে সেটা শুধু দিল্লির ইচ্ছার উপর নির্ভর করবে না, কারণ ঢাকাও এখন নিজের স্বার্থ অনুযায়ী একাধিক দরজা খোলা রাখতে চাইবে। ভূগোল বাংলাদেশকে ভারতের প্রতিবেশী বানিয়েছে, কিন্তু কূটনীতি ঠিক করবে এই প্রতিবেশী আসলে কতটা কাছের হবে।